আজকের এই সরকারকে আনা হলো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। একটা নির্বাচন হোক, 15 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, এখন পর্যন্ত সেই ভোটের কোনো খেয়াল নাই। এই শেখ হাসিনা দেশটাকে দুইটা ভাগ করে দিল। এতদিন ধরে কিশোরগঞ্জবাসী বৈষম্যের শিকার হয়েছে। যোগাযোগ মন্ত্রী যেখানে হয় তার এলাকাটাই সে করে তুলে, সচিবালয় থেকে শুরু করে এমনকি সেনাবাহিনীতে পর্যন্ত নিয়ে। কোন জায়গাটা বাকি আছে? মসজিদের ইমাম সেটাও হয়ে গেছে, এখন খালি কবরস্থানটা বাকি আছে। এটা তো একটা দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক না, কোনোভাবেই মঙ্গলজনক না। যে কারণে আজকে স্বাধীনতার এতগুলো বছর পরেও, ওই যে ফজলু ভাই বলছেন, স্বাধীনতার এতগুলো বছর পরেও গণতন্ত্র আমাদের সোনার হরিণ। গণতন্ত্রকে খুঁজে পাচ্ছি না, ধরতেও পাচ্ছি না। সেই স্কুল জীবন থেকে গণতন্ত্র খুঁজছি, গণতন্ত্র খুঁজতে যে পাকিস্তানের সাথে যুদ্ধ করলাম, তারপরও গণতন্ত্র আসলো না। সেই গণতন্ত্রের জন্য যাদের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধ করলাম, তারা ক্ষমতা আসার পরে আবার তাদের বিরুদ্ধে লড়াই করলাম গণতন্ত্রের জন্য, কিন্তু গণতন্ত্র আসতেছে। সেই কারণেই আজকে বলবো, সেইখানে সাংবাদিকদের ভূমিকাটা অপরিসীম। অপরিসীম কিছু কিছু সেক্টর আছে, যেটা আমি বললাম, যেটা অর্থের জন্য না, সম্মানের জন্য। এখানে আপনি অর্থ খুঁজলে আপনি শেষ, কিন্তু সম্মান খুঁজতে হবে, সম্মান পাওয়াও যায়। আগে বিভিন্ন এলাকায়, সমাজে বিভিন্ন কিছুতে যখন একটা সমাবেশ হইতো, সভা হইতো, সেখানে গুণীজন কে ও সাংবাদিক তার প্রধান অতিথি বানাও, একটা কলেজের প্রিন্সিপাল তাকে প্রধান অতিথি বানাও। কিন্তু আজকে কিন্তু সেই জায়গাটা নাই, সেই জায়গাটা আমরা হারিয়ে ফেলেছি। এই কারণে স্বাধীনতার এতগুলো বছর পরে আজকেও যে কথাগুলো ফজলু ভাই বলতে হচ্ছে, কেন বলছে? গত 17টা বছর আমরা তো দেখছি, যে কারণে দেশ স্বাধীন করলাম, স্বাধীনতার পক্ষ বিপক্ষ বলে এই শেখ হাসিনা দেশটাকে দুইটা ভাগ করে দিল। স্বাধীনতার পরেও তাই হয়েছিল, ঐক্য ছাড়া কোনো বিকল্প নাই। এখানে ধর্ম, বর্ণ, পুরুষ, মহিলা এগুলো কোনো ভেদাভেদ যখনই আমি করতে যাব, তখনই কিন্তু এই অবস্থা হবে। আজকে পার্বত্য চট্টগ্রামের প্রশ্ন আসছে, রোহিঙ্গার প্রশ্ন আসছে। আমি স্ট্রেট আরো বলবো, এই পার্বত্য চট্টগ্রাম যে এখনো আছে, এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আছে। অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবেন, কিন্তু তারপর আমি বলি, আমি যদি কিশোরগঞ্জে হোসেনপুরে যাই, জায়গা কিনতে পারি, আমি পার্বত্য চট্টগ্রামে কিনতে পারবো না কেন? কোথা থেকে আসলো? এদের ঢুকাই দিচ্ছে, এখন আবার করিডোর চাচ্ছে। কিসের জন্য করিডোর? কিসের জন্য? কাজে এই করিডোর যদি আজকে তারা বলে আমার দেশ ভাষায় দিতেছে বন্যার সময়, ভালো, শুকনার সময় আমাকে শুকায় মারতেছে। আজকে মানুষের জন্য যেটা দরকার, 10 কোটি মানুষ, 20 কোটি মানুষের জন্য চিন্তা নাই, আর আজকে 10 লক্ষ মানুষের জন্য আপনি আমার দেশটাকে, একটা স্বাধীনতাকে নষ্ট করে দিবেন, সেটাকেই মানতে হবে। আজকে সেই সময় সেই সরকার, হাসিনার সরকার কি করছে? আমার সবকিছু ভুলন্টিত করে দিয়ে আজকের এই সরকারকে আনা হলো একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য। একটা নিরপেক্ষ সরকার বসানো হলো, যে জনগণের প্রতিনিধি কি চায়, একটা নির্বাচন হোক। 15 বছর যাবৎ মানুষ ভোট দিতে পারে না, এখন পর্যন্ত সেই ভোটের কোনো খেয়াল নাই। কাজেই পরিষ্কার কথা, আজকে দেশটাকে ভাগ করে লাভ নাই, দেশটাকে ভাগ করে না। স্বাধীনতার পরে যখন দেশ ভাগ হয়েছিল, স্বাধীনতার যুদ্ধের মধ্য দিয়ে আমরা এক করছিলাম, যুদ্ধের পরে দেশ ভাগ হয়েছিল, আবার জিয়া রহমান এইসব দেশটাকে এক করছিল। ওই ধর্ম নিরপেক্ষতা বলে আজকে ভারত কোথায় গেছে? কাজে ধর্মটা আছে যার সেটা সেই জায়গায় রাখেন। ধর্মটা নিয়ে যেই রাজনীতি করেছে, তখনই ক্ষতি হয়েছে সব কিছুর জন্য। এই জন্য বলবো যে আজকে সমাজে যদি ভারসাম্যটা রাখতে হয়, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আজকে পিছনে টেনে লাভ নাই। এটা স্বাভাবিকভাবে আমরা তো চাই না যে আমাদের এই দেশটা আবার আরেকটা গাজায় রূপান্তরিত হোক, আবার আমার দেশের প্রধানমন্ত্রী ওই ভারতের মুখ্যমন্ত্রীর স্ট্যাটাস পাক, সেটাও চাই না। আমাদের দেশ স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমি বিশ্বাস করি যে আমরা যদি ঠিক মতো চলতে পারি, ঐক্যবদ্ধভাবে চলতে পারি, বাংলাদেশ কারো মুখাপেক্ষী হওয়া দরকার নাই। আজকে বেশি সময় নিয়ে আবার ওই পরাজিত ফ্যাসিবাদকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করেন। আমার সমস্ত সমস্যার আমি সমাধান করতে পারি, কারো সাহায্য দরকার নাই। সাহায্যের নামে উপযাজক হয়ে আমার উপর খবরদারি করবেন, সেটা আমরা চাই না। ওই বড় ভাই সুলভ আচরণ, সেটা কখনোই আমার এই দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনে নাই। সেই কারণে বলবো, আজকে যেহেতু এটা দলের ব্যানার না, তাই আমি বলবো না যে একমাত্র বিএনপি আসলেই আজকে সমস্যার সমাধান হবে,
তারপরে বলবো বর্তমান বাস্তবতায় আজকে এটাই বাস্তব যে আজকে মহিলা বলি, পুরুষ বলি, হিন্দু বলি, বৌদ্ধ বলি, মুসলমান বলি, অন্তত সবার জন্য একটা জায়গা হতে পারে, যেটা আজকে আমরা যদি জাতীয়তাবাদী চিন্তা চেতনার মধ্য দিয়ে আমরা যদি সামনে যেতে পারি, আমার দেশ এটা আমার দেশ, যদি সেইভাবে চিন্তা করতে পারি তাহলে আমাদের পক্ষে সেটা সম্ভব। আপনারা নিজেরা কিশোরগঞ্জকে কিভাবে ডেভেলপ করা যায়, কিশোরগঞ্জের কোন কোন সেক্টরে কি আছে সেটার জন্য আপনারা চিন্তা ভাবনা করেন। আজকে বৃহত্তর ময়মনসিংহ সমিতি আমাকে দায়িত্ব দেব, সেখানেও আমরা কিছুদিনের মধ্যে এই ঈদের পরে আমাদের যেটা চিন্তা আছে যে আমাদের সমাজে যারা সচিব বলেন, চিফ ইঞ্জিনিয়ার বলেন, বড় ব্যাংকের মালিক বলেন, আমরা সবাইকে নিয়ে বলবো যে আজকে বৃহত্তর ময়মনসিংহ দীর্ঘদিন অবহেলিত। আজকে সিলেটের যেভাবে প্রতিটা সরকার যেভাবে দৃষ্টি দিয়েছে, চট্টগ্রামে যেভাবে দৃষ্টি দিয়েছে, ইভেন বরিশালে যেভাবে দৃষ্টি দিয়েছে, ময়মনসিংহে সেইভাবে দৃষ্টি দেওয়া হয় নাই। সেই কারণেই অবশ্যই সেটা পক্ষপাতমূলক হলেও বলবো যে অবশ্যই আজকে আমাদের দৃষ্টি দিতে হবে। আজকে ময়মনসিংহ সেই পাকিস্তান আমলে কি ছিল আর তারপরে কতটুকু উন্নয়ন হয়েছে, আজকে কিশোরগঞ্জে কতটুকু কি ছিল আগে, এখন কতটুকু উন্নয়ন হয়েছে, আমরা সব থেকে পিছিয়ে আছি। কাজে আমাদের ন্যায্য হিসাটাই যে বৈষম্য, এতদিন ধরে কিশোরগঞ্জবাসী বৈষম্যের শিকার হয়েছে, ময়মনসিংহবাসী বৈষম্যের শিকার হয়েছে। যে দেশের যোগাযোগ মন্ত্রী যেখানে হয় তার এলাকাটাই সে করে তুলে, অর্থমন্ত্রী যেখানে সিলেট হবে ওই তার জন্যই সবকিছু হবে, কিন্তু আমার ময়মনসিংহের, আমার কিশোরগঞ্জের তো সেটা হয় না। কাজে এই বৈষম্য দূর করতে হবে। কেন আমাদের ছেলেমেয়েরা কেন চাকরি পাবে না? আমাদের যদি সচিবরা থাকে, আমাদের যদি চিফ ইঞ্জিনিয়াররা থাকে, তাহলে সেখানে কেন আজকে আমাদের সন্তানরা, অন্যরা যদি তাদের সন্তানদের চাকরির ব্যবস্থা করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন? আমাদেরকেও সেটা করতে হবে। সেই কারণে এই বিষয়গুলো যাতে আমি বলবো পক্ষপাত দুষ্ট বলেন আর যাই বলেন, এগুলোকে আমাদের কার্যকর করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আজকে এখানে যে সমিতি করতে যে আমি নিজেও যেটা